পুটির কাকা চন্দন সেদিন শহর থেকে মশা মারার ইলেকট্রিক ব্যাট কিনে এনেছে। পুটি সপ্তম শ্রেণীতে পড়ে, আর ওর কাকা চন্দন, তার বয়সও খুব বেশি নয়, এই সবে 11 ক্লাসে উঠেছে। বয়সে পুটির চেয়ে বড় হলেও চিন্তা ভাবনাগুলো পুটির চেয়েও বেশি ছেলে মানুষই ভাব। মশা মারার ব্যাট কিনে আনার পর চন্দনকে আর পায় কে? এক মুহূর্ত যদি চুপচাপ বসে, পড়াশোনা সব লাটে তুলে সে এখন ব্যস্ত মশা মারতে। ব্যাটে মশা লাগলে যে পটপট শব্দ হয় আর নীলচে আগুনের ফুলকি ছোটে, তাতেই চন্দনের পরম আনন্দ। সারা দিন সে বাড়ি ময় ব্যাট হাতে ওত পেতে থাকে। বাথরুমে গেলেও বাইরে থেকে শব্দ শোনা যায়, পটপট চটপট। পুটির বাবা বিরক্ত হয়ে বলে, ওরে চন্দন, বাথরুমে কি মশার চাষ হচ্ছে? বেরো এবার। চন্দন ভেতর থেকে গম্ভীর গলায় উত্তর দেয়, দাদা, একটা ভ্যাম্পার সাইজের মশা পেয়েছি, ওটাকে না খতম করে বেরোচ্ছি না। টিউশনে যাওয়ার সময়ও ব্যাগের বইয়ের সাথে উকি মারে ব্যাটের হাতল। এমনকি গ্রামেও কারো বাড়িতে মশা বেশি উৎপাত শুনলেই চন্দন সেখানে গিয়ে সার্ভিস দিয়ে আসে। চন্দনের মা কপাল চাপড়ে বলে, আহারে, ছেলেটা শেষে মশা নিধন যজ্ঞ করতে করতে পাগল হয়ে গেল। সেদিন সন্ধ্যার কিছু পর পুটিদের বাড়িতে ওর মাসি, মেশো আর ভাই বাবুন বেড়াতে এলো। বেশ হই হই ব্যাপার। চন্দন তখন টিউশনে। পুটির মেশো একটু শৌখিন মানুষ, রাতে খাওয়ার পর বললেন, শহরের বদ্ধ হয়ে দম আটকে আসে, বুঝলে, একটু গ্রামের রাস্তায় হেঁটে আসি। রাস্তার দুই ধারে ঘন বাঁশবাগান আর ঝোপঝাড়। মেশো মশাই হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গেছে। এদিকে বেশ অনেকটা সময় পার হয়ে গেলেও মেশোর আর পাত্তা নেই। পুটির মাসি চিন্তিত হয়ে পুটির মাকে বলল, হ্যাঁ রে, তোর জামাইবাবু তো এখনো ফিরলো না রে, সে তো এদিকে রাস্তা চেনে না। এমন সময় চন্দন টিউশন থেকে ফিরলে পুটির বাবা আর চন্দন টর্চ নিয়ে বেরোলো পুটির মেশোকে খুঁজতে। গ্রামের প্রধান রাস্তা থেকে একটা সরু অন্ধকার গলি জঙ্গলের দিকে ঢুকে গেছে। চন্দন দাদাকে সোজা সেখানে নিয়ে গেল। দেখলো মেশো মশাই রাস্তার ধারে আধা অজ্ঞান হয়ে পড়ে আছে। কপালে চোট পাওয়ার ক্ষত, গায়ে কাঁটা দিয়ে জ্বর, আর মুখ দিয়ে শুধু ফরফর করে আওয়াজ বেরোচ্ছে, ভূত, ভূত আছে, ভূত, ভূত। বাড়ি নিয়ে এসে চোখে মুখে জল দেওয়ার পর মেশোর জ্ঞান ফিরল। কিন্তু মেশো মশাইয়ের চোখ দুটো তখন ছানা বড়া। পুটির মাসি জিজ্ঞেস করলো, কি হয়েছে গো, ওরকম পড়েছিলে কেন? আর তোমার মাথায় এটা কিসের দাগ? মেশো কাপা কাপা গলায় বললেন, এই গ্রামে ভূত আছে, এই গ্রামে আর এক মুহূর্ত নয়, এই গ্রামে ভয়ঙ্কর ভূত আছে। আমি ঝোপের আড়ালে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি একটু দূরে অন্ধকারের মধ্যে একটা ছায়া মূর্তি, তার সারা গায়ে আগুন জ্বলছে। সে কি ভয়ানক দৃশ্য! আর সে কি পৈশাচিক উল্লাসে হাসছে আর বলছে, আজ একটা কেউ জ্যান্ত ছাড়বো না, সব কটাকে পুড়িয়ে মারবো। হা 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 বলে সে আমার দিকে তেড়ে আসতে লাগলো। সে কি বীভৎস হাসি, কি বলবো! ভয়ে আমি পিছন ঘুরে দৌড় দিতে লাগলাম। এমনিতেই চারিপাশটা অন্ধকার, ভয়ে সেই পড়ি কি মরি করে দৌড়াতে লাগলাম, আর খুব সম্ভবত গাছের সাথে ধাক্কা খাই। তারপর আর কি, জ্ঞান হারিয়ে সোজা মাটিতে। পুটির দাদু চশমা ঠিক করতে করতে বললেন, বলো কি হে, আমরা 70 বছর ধরে আছি, আমাদের গ্রামে তো ভূতের উপদ্রব এখনো পর্যন্ত দেখিনি বা শুনিও নি। বাবুন ভয়ে পুটির কোল ঘেঁষে বসল। ভূত নেই? মেসোমশাই তা মানতেই চাইলেন না। তিনি আবার জোর গলায় বললেন, আমি নিজের চোখে দেখেছি সেই ছায়া মূর্তি, সেই পৈশাচিক হাসি। সারা রাত বাড়ির বড়দের মধ্যে শোরগোল চলল। চন্দন কোনায় বসে চুপচাপ বসে সব শুনছিল। ওর মুখে কোনো কথা নেই।
পরদিন শনিবার। কালবৈশাখী ঝড়ে গ্রামের হাল বেহাল। বিশাল জাম গাছটা আছাড় খেয়ে পড়ার সময় বিদ্যুতের তারগুলো যেন চাউমিনের মতো পেঁচিয়ে ছিঁড়ে গেছে। সারা গ্রাম ঘুটঘুটে অন্ধকার। চার্জার লাইটগুলো কতক্ষণই বা সাথ দেবে। কিন্তু এই হাহাকারের মাঝেও পুটিদের বাড়ির দাওয়ায় একজনের মুখে যেন ১৩০০ ভোল্টের হাসি। সে হলো চন্দন কাকা। তার কাছে এই লোডশেডিং মানে হলো মশার সাথে সার্জিক্যাল স্ট্রাইক করার সুবর্ণ সুযোগ। সন্ধ্যা ঘন হতেই চন্দন ব্যাট হাতে আবার যোদ্ধার রূপ ধারণ করলো। এক হাতে টর্চ আর অন্য হাতে সেই মরণ ফাঁদ, ইলেকট্রিক ব্যাট। পুটির বাবা অন্ধকারের দাওয়ায় বসে হাত পাখা নাড়াচ্ছিলেন আর ঘামছিলেন। বিরক্তি নিয়ে বললেন, ওরে চন্দন, এই গরমে একটু স্থির হয়ে বসতো, ওটা নিয়ে লাফাচ্ছিস কেন? চন্দন ভ্রু কুঁচকে বলল, দাদা তুমি বুঝবে না, অন্ধকার মানেই মশার রাজত্ব। আমি আজ ওদের সাম্রাজ্য ধূলিসাৎ করে দেবো, তুমি জাস্ট সাউন্ড শোনো। বলেই সে অন্ধকারের দিকে ব্যাটটা চালিয়ে দিল, আর সাথে সাথে চটাক চট পট পটাশ নীলচে আগুনের ফুলকি ঠিকরে বেরোলো। মনে হলো কেউ যেন অন্ধকারের বুকে ছোটখাটো বাজি ফাটাচ্ছে। চন্দনের চোখে তখন অদ্ভুত এক নেশা। সে বারান্দা ছেড়ে উঠোনে নামলো, তারপর সোজা বাগানের দিকে। তবে চন্দনের সাথে মেশোর বিশেষ কথা না হওয়ায় চন্দনের এই কাণ্ডের ব্যাপারে মেশো এখনো কিছুই জানতে পারেনি। সেই সন্ধ্যায় মেসোমশাই ঘরের ভেতর মশারির নিচে সিটিয়ে বসেছিলেন। গরম লাগলেও বেরোনোর সাহস পাচ্ছিলেন না। কিন্তু বাবুন বায়না ধরলো সে বাইরে যাবে। অগত্যা মেসোমশাই সাহস সঞ্চয় করে টর্চ হাতে নিয়ে বারান্দায় পা রাখলেন। পুটির বাবা জিজ্ঞেস করলেন, সুস্থ বোধ করছেন এখন? আর ভয় লাগছে না তো? আসলে কি জানেন, আমাদের গ্রামে আজ পর্যন্ত কোনো ভূতের ঘটনা ঘটেনি। এই প্রথম আপনার মুখে শুনলাম। কত রাতে কতবার বাড়ি ফিরেছি জানেন, কই কখনো তো এমন কিছু ঘটেনি। আপনি অন্ধকারে কি দেখেছেন? অন্ধকারে ভুল দেখেছি সেটা যদি মেনেও নি, কিন্তু সেই হাসির শব্দ, সেটা তো ভুল হতে পারে না। পুটির মেশো বললেন। হতে পারে শিয়ালের শব্দ। এরপর পুটির বাবা আর কথা না বাড়িয়ে বললেন, আপনি বরং বাগান থেকে একটু হেঁটে আসেন না, ভালো লাগবে। পুটিদের বাড়ির পেছন দিকে একটা ছোটখাটো বাগান রয়েছে। বেশ কিছু ফল ও ফুলের গাছ, সঙ্গে পুটির দাদুর চাষ করা লাউ কুমড়োর মাচা আর কিছু ঝোপঝাড়। সেই ঝোপঝাড় পেরিয়ে পুটির মেশো বাবুনকে সঙ্গে নিয়ে হেঁটে চললেন। ঠিক সেই মুহূর্তেই বাগানের ঘন অন্ধকার থেকে একটা গভীর কণ্ঠস্বর ভেসে এলো, আয়, কে আসবি আয়, আজ কাউকে আসতে রাখবো না, সব কটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। মেসোমশাই টর্চের আলোটা ফেললেন, কিন্তু গাছের আড়ালের কারণে বিশেষ দেখা গেল না। শুধু বুঝলেন বিশাল কিছু একটা অন্ধকারের মধ্যে পাগলের মতো হাত পা ছুটছে। আর প্রতিবার হাত নাড়ানোর সাথে সাথে নীল রঙের বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। মেসোমশাই ভাবলেন, গতকাল তো শুধু আগুন দেখেছিল, আজ তো ভূতটা রীতিমতো বজ্রপাত ঘটাচ্ছে। ভয়ে মিশোর হাত থেকে টর্চটা পড়ে গেল। তিনি আর্তনাদ করে উঠলেন, ওরে বাবা রে, ভূতটা আজ ইলেকট্রিক শক দিয়ে মারবে গো। ও বুটির মা, পালাও পালাও সব, এখানে আর থাকা যাবে না, সে আমাকে মেরে ফেলবে। এই বলে বাবুনকে ফেলে তিনি দৌড় দিলেন বাড়ির উঠোনের দিকে। আর বাবুন বাবার দৌড় আর চেল্লানি দেখে সেও ভয়ত কান্না জুড়ে দৌড়াতে লাগলো বাড়ির দিকে। এদিকে চন্দন তখন নিজের ধ্যানে মগ্ন। বাঁশবাগানের ধারে একটা বিশাল মশার ঝাঁক দেখে সে উত্তেজনায় কাঁপছে। সে ভাবল, আজ যদি এই ঝাঁকটা মারতে পারি তবে আমি আসল মশা শিকারী। সে ব্যাটের বোতাম টিপে ধরে গোল হয়ে ঘুরতে শুরু করলো। চারিদিকে শুধু আগুনের স্ফুলিঙ্গ আর বিটকেল আওয়াজ, চটচট চটপট। পুটির বাবা, দাদু আর বাকিরা মেশোর চিৎকার শুনে দৌড়ে বাইরে এলো।
দেখলো মেসোমশাই উঠোনের মাঝখানে হাঁটু গেড়ে বসে রাম রাম জপ করছেন। রাম 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 রাম। তারপর কিছুটা শান্ত হলে ওনার মুখে সবকিছু শুনে পুটির দাদু বাবা দৌড় দিলেন বাগানের দিকে। সঙ্গে বাড়ির মেয়েরাও ভয় ও এক উত্তেজনা নিয়ে এগোতে লাগলো তাদের পিছন পিছন। পুটির বাবা টর্চ জেলে দেখলেন চন্দন অন্ধকারের মধ্যে রীতিমতো ডিস্কো ড্যান্স করছে ব্যাট হাতে নিয়ে। পুটির বাবা চন্দনের কানটা টেনে হিচড়ে উঠোনে নিয়ে এলেন। হারামজাদা, তুই কি এই গ্রামে কাউকে শান্তিতে থাকতে দিবি না? এই অন্ধকারের মধ্যে জঙ্গল ভর্তি মশা মারতে গিয়ে সাপে কামড়ালে কে দায়িত্ব নেবে? চন্দন ব্যাটটা বুকের কাছে জড়িয়ে ধরে বলল, আরে দাদা, আমি তো মশাই মারছি। তোর মশা মারার চক্করে জামাইবাবুর হার্ট অ্যাটাক হতে বসেছিল আজ। মেসোমশাই পিছন থেকে উকি মেরে বললেন, তার মানে ওই জঙ্গলে ভূত নয়, তুমিই ছিলে? আজ্ঞে জামাইবাবু। মেসোমশাই একটু বিরক্তির সুরে বললেন, তা তুমি আমার দিকে ওইভাবে তেড়ে এসেছিলে কেন? আসলে ওখানে আপনি ছিলেন অন্ধকারে, বুঝিনি। দেখলাম কেউ একজন ঝোপের আলোয় হিসি করছে, ভাবলাম একটু ভয় দেখাই। তো হারামজাদা, কালকে বলতে কি হয়েছিল তোর? ওটা যে ভূত টুত ছিল না, তুই ছিলি। জামাইবাবু ওইভাবে অজ্ঞান হয়ে পড়েছিলেন, বললে যদি তোমরা বকো তাই বলিনি। চন্দনের ব্যাটের জালির ভেতর এখনো 2-3টে মশা আটকে থেকে পুড়ছে আর ছোট ছোট আগুনের ফুলকি দিচ্ছে। মেসোমশাই নিজের কপালে একটা চাপড় মেরে বললেন, হায় রে, আমি যেটাকে চণ্ডীঘণ্টার ভূত ভাবছিলাম সেটা আসলে এই ব্যাটগুলো চন্দনের মশা মারার ব্যাট। আমার ইজ্জতটাই পাড়ার মশাগুলো খেয়ে নিল। সকলে সমস্বরে হাসতে লাগলো। পুটি হাসতে হাসতে চন্দনকে বলল, কাকা, কাল সকালে যখন বিদ্যুৎ আসবে তখন আবার ব্যাটটা চার্জে দিয়ে দিও। কাল রাতে মেশোকে নিশ্চয়ই ডাইনোসরের ভূত দেখাবে। চন্দন গম্ভীর মুখে জবাব দিল, কাল তো মেসোমশাই চলে যাচ্ছেন, ভাবছি স্টেশনে গিয়ে একটা গার্ড অফ অনার দিয়ে আসবো, ব্যাটটা ফাটিয়ে। মেসোমশাই আর কথা না বাড়িয়ে উঠোনে পেতে রাখা চাটাইয়ের ওপর এসে বসলেন আর ওদিক থেকে চন্দনের ব্যাটে আবার আওয়াজ তুলল,